ওয়েলকাম। শিক্ষা সংস্থান বেলঘরিয়ার পক্ষ থেকে আজ 16ই মার্চ 2025 আজকের বাংলার ছাত্রছাত্রীদের জন্য হ্যালো এভরিওয়ান, আনফরচুনেটলি ডিসকানেক্ট হয়েছিল। আবার শুরু করি। শিক্ষা সংস্থানের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই স্বাগত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকের যে ক্লাসটি রয়েছে বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য একটি ভাইটাল টপিক। ইউজিসি নেট, জিআরএফ বা বিভিন্ন ধরনের গ্রাজুয়েশন লেভেলের শিক্ষার্থী বা মাস্টার্স প্রত্যেকের জন্য কিন্তু এই টপিকটি খুবই এসেনশিয়াল তথা খুবই অপরিহার্য। সেই টপিক কি না, বাংলা সাহিত্যের ছন্দ। ছন্দ ছাড়াও আরেকটি টপিক খুবই ইম্পর্টেন্ট, তা হচ্ছে অলংকার। তবে আজকে যে টপিকটি আমাদের আলোচনার বিষয় তা কিন্তু ছন্দ। অনেকে আমাদের কাছে প্রশ্ন আসে, অনেকে দেখি ফেসবুকে, মেসেঞ্জারে বা ইউটিউবে কমেন্ট করেন যে ছন্দের উপর একটা ক্লাস ইউটিউবে প্রোভাইড করে। তো আমরা ডাইরেক্ট ইউটিউবে প্রোভাইড করছি না, কিন্তু এই ক্লাসটি অবশ্যই ইউটিউবে আগামীকাল আপলোড হবে। আসলে অনেকের মনে একটি ভীতি রয়েছে যে ছন্দ বা অলংকার খুব কঠিন। অনেক বাংলা সাহিত্যের শিক্ষার্থীদের মধ্যে দেখি ছন্দ অলংকার দেখলেই তাদের কিন্তু হৃৎপিণ্ড মনে হয় বন্ধ হয়ে যায়, মুক্তি মনে হয় বাংলার পাঁচের মতো হয়ে যায়। কিন্তু যারা বাংলা সাহিত্য নিয়ে, যারা ছন্দ নিয়ে, অলংকার নিয়ে আমরা কাজ করি, আলোচনা করেন, যারা এক্সপার্ট অভিজ্ঞ ব্যক্তিরা, কিন্তু তারা যেভাবে বোঝান এবং দেখেন এত কিন্তু কঠিন নয়। সব থেকে সহজ মনে করি ছন্দ ও অলংকার। বিশেষ করে ছন্দ যদি আমরা বলি, যে ছন্দ করতে গেলে কিন্তু তিনটে বিষয় মাথায় রাখতে হয়: দল, লয়, মাত্রা। এই মাত্রা যদি কেউ বুঝতে পারে তাহলে তার ক্ষেত্রে কিন্তু স্বরবৃত্ত ছন্দ কোনটা, দলবৃত্ত ছন্দ কোনটা আর মিশ্রবৃত্ত ছন্দ কোনটা বুঝতে অসুবিধা হয় না। তো আজকের এই ছন্দ কিভাবে কম সময় আমরা শিখতে পারবো, যে কোনো পর্যায়ে বাংলা ছন্দ, এই বিষয়ে আজকের প্রধান বক্তা মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির লেকচারার ডক্টর শুভাশিস গায়েন। এবং শুভাশিস গায়েন আমাদের শিক্ষা সংস্থান পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য। বাংলা সাহিত্যে শিক্ষা সংস্থান পরিবারের দিক নির্দেশক। এবং এছাড়া আজকে উপস্থিত রয়েছেন শিক্ষা সংস্থান পরিবারের বাংলা বিভাগের অন্যতম অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী। রয়েছেন তন্ময় স্যার, তন্ময় দেবনাথ। আজকে উপস্থিত রয়েছেন মিতালি ম্যাম, মিতালি বিশ্বাস। এবং অনেক ছাত্রছাত্রী আস্তে আস্তে আমাদের সাথে কানেক্ট হচ্ছে। তো আমি আর সময় বেশি ব্যয় করব না, আমি সরাসরি চলে যাব আজকের প্রধান বক্তা ডক্টর শুভাশিস গায়েন স্যারের কাছে। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে স্যার, রেডি? শিক্ষা সংস্থান পরিবার, নমস্কার, আপনাকে আরেকবার স্বাগত। তো আজকের আলোচনার বিষয় আপনি ধন্যবাদ। জানেন এবং আপনি শুরু করুন। এই বিষয়ে, এই ব্যাপারে আমি খুবই অপারদর্শী, তো আপনার বিষয় আপনি শুরু করুন। ধন্যবাদ অজিত স্যারকে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য, মানে আমাকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। শিক্ষা সংস্থান পরিবারের আমরা যারা অন্তর্গত বা যারা বাইরে থেকে যুক্ত হয়েছো আমাদের ক্লাস শোনার জন্য, তাদের সবাইকেই বলবো যে স্বাগত। আমরা চেষ্টা করি স্টুডেন্টদের সঠিক দিশা দেখানো, তবে দিশা দেখানোটা শুধু একপাক্ষিক নয়, দিশা দেখানোটা দুই পাক্ষিক। আমরা কেউ এখানে পড়াতে আসিনি বা মানে জ্ঞান দেব বলে আসিনি। নেট বা নেটের যে সিলেবাস, সেই সিলেবাসে জ্ঞান অর্জন করা নয়, কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা
সেটা উত্তীর্ণ হতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের মূল প্রচেষ্টা। এবং সেখানে আমরা ছাত্রছাত্রীদের সেই রাস্তাটা দেখাবার চেষ্টা করি। আমরা কখনোই বলি না যে আমরা আপনাদের নেট পাস করিয়ে দেব বা আপনারা আমাদের কাছে পড়লে আমরা 100% আপনি কমন পাবেন বা সাজেশন পাবেন, এরকম নয়। আমরা সরাসরি বলি যে আমি আপনাদেরকে পড়াতে আসিনি, আমি আপনাদেরকে বলতে এসেছি যে কিভাবে বা কোন পদ্ধতিতে পড়াশুনো করলে আমরা নেট উত্তীর্ণ হতে পারি। নেটটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা পিএইচডি পাওয়া এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে, যেখানে নেট কোয়ালিফাই অর আইদার নট, এটাই হচ্ছে মূল বিষয়। তো সেই মূল বিষয়ে আমরা যখন প্রবেশ করি তখন আমাদের কতগুলো প্রতিবন্ধকতা আসে এবং তার সাথে সাথে আরেকটা যেটা বিষয় আসে সেটা হলো আমাদের ওভার কনফিডেন্স আসে যে আসলে তো আমরা এই বিষয়টা জানি, এই বিষয়টা এর আগে মানে এর পূর্বে পড়েছি। তো সেই ক্ষেত্রে সেই ওভার কনফিডেন্সটা চলে আসে। সেখান থেকে আমরা কিছু কিছু বিষয় আছে যেগুলোকে একেবারে এড়িয়ে যাই বা স্কিপ করে যাই, যে ঠিক আছে ওটা শেষ পর্যন্ত আমরা দেখে নেব পরীক্ষার হলে, কারণ ওটা তো আমি পড়েছি, ওটা আমি গ্র্যাজুয়েশনে পড়েছি, ওটা আমি মাস্টার্সে পড়েছি। সেক্ষেত্রে আমরা আহ, যখন পরীক্ষা দিতে যাই, আমি বারবার যেটা বলি আমার ছাত্রছাত্রীদের, যে আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন সেখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে নেটের সেকেন্ড পেপারে যে 10টা খুব ভালো প্রিপারেশন নিয়ে গেলে খুব ভালো প্রিপারেশন নিয়ে গেলে যে এখানে আমরা 5টা ইউনিটের প্রিপারেশন নিয়ে যাই, বাকি 5টা ইউনিট কোথায় থাকে? এখন প্রশ্ন থাকতে পারে যে বাকি বাকি 5টা ইউনিটে আমরা প্রিপারেশন নিই না কেন? তার প্রধান কারণ হচ্ছে আমাদের কিছু দুর্বলতা আছে। দুর্বলতার জায়গাটা হলো আমাদের প্রধানত ভাষাতত্ত্ব এবং মধ্যযুগ, এই দুটো জায়গায় আমরা দুর্বল বলে মনে করি। এ দুটো আমরা বাদ দিয়ে দিই, যে ঠিক আছে ওই দুটো থেকে প্রশ্ন বাদ দিলাম। তারপর যেটা থাকে সেটা হলো একেবারে 10ম ইউনিট, যেটা ভারতীয় কাব্যতত্ত্ব। ওটা গ্র্যাজুয়েশনে পড়েছি, আর একটু আধটু পড়লে ওটা পেরে যাব, ওখান থেকে বিশেষ প্রশ্ন আসে না। আমরা সব থেকে বেশি জোর দিই সেটা হচ্ছে ছোট গল্প, নাটক, উপন্যাস, রবীন্দ্র সাহিত্য, কাব্য কবিতা এবং প্রবন্ধ। এবার আরেকটা বিষয় হলো কাব্য কবিতার জায়গাটাতে আমরা ঠিক যথাযথ পদ্ধতি মেনে বা যথাযথ আহ, পদ্ধতি অবলম্বন করে আমরা সেটা পড়াশোনা করি না। ফলে এখানে আমরা শুধু রিডিং পড়ে চলে যাই, অনেক কবিতা পড়েছি, আসেনি, কি করা যাবে, এই ধরনের ধারণা আমরা পোষণ করি। কিন্তু ছন্দ অলংকারের যে জায়গাটা, সেটাতে আমরা যেটা করে থাকি যে সবসময় ওই জায়গাটাতে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ওটা আমরা পড়েছি পূর্বে, গ্র্যাজুয়েশনে পড়েছি, মাস্টার্স পড়ার সময় পড়েছি। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে বাদ দিই, কিন্তু এই জায়গাটা আমাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আমরা যথাযথভাবে সঠিক প্রশ্নের যথাযথ উত্তর করে আসতে পারবো। এবং সামান্য একটু প্র্যাকটিস করলে, সামান্য একটু জ্ঞান থাকলে সেই জায়গাটাতে আমরা উত্তর করে আসতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না বা হয় না। সেটা হলো ছন্দ এবং অলংকার। আমি অলংকারের বিষয়টা আজকে বলবো না, ওটা অন্য একদিন বলবো। কিন্তু ছন্দ নিয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের প্রথম যে জিনিসটা আছে সেটা হলো বাংলা ছন্দের উদ্ভব ও ক্রমবিকাশ। বাংলা ছন্দের উদ্ভব ক্রমবিকাশ, তারপর বাংলা ছন্দের রীতি ও রূপ বৈচিত্র্য, তারপর তৃতীয় যেটা আছে সেটা হলো বাংলা ছন্দের পরিভাষা পরিচয়। সেখানে দল,
কলা, মাত্রা, পর্ব, পর্বাঙ্গ, প্রতিপর্ব, জ্যোতি, পংক্তি, স্তবক এবং বিভিন্ন ছন্দরীতির নাম বৈচিত্র্য। তার পরের যে অংশটা আছে বাংলা ছন্দ চর্চার ইতিহাস, সেখানে আছে রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, মোহিতলাল মজুমদার, প্রবোধচন্দ্র সেন, অমূল্যধন মুখোপাধ্যায় ও তারাপদ ভট্টাচার্য। এই কয়েকটা বিষয় বা এই কয়েকটি অংশ, এই কয়েকটি অংশের মধ্যে আমরা এতদিন পর্যন্ত যেটা পড়ে এসেছি সেটা হলো বাংলা ছন্দের রীতি ও রূপ বৈচিত্র্য এবং বাংলা ছন্দের পরিভাষা এবং তার ছন্দরীতির নাম বৈচিত্র্য। বাকি যে জিনিসটা বাংলা ছন্দের উদ্ভব ও ক্রমবিকাশ এবং বাংলা ছন্দের ইতিহাস, এই দুটো বিষয় পড়ে আসেনি। কিন্তু এই দুটো বিষয়ও আমরা ওই আমাদের ওভার কনফিডেন্সের জন্য আমরা এই জায়গাগুলোতে বিশেষ জোর দিই না। আমাদের সময়টা খুব বেশি চলে যায় উপন্যাস, ছোট গল্প, কাব্য কবিতা, প্রবন্ধ এগুলো পড়তে। কিন্তু এইগুলো আরো সংক্ষিপ্ত এবং আরো খুব অল্প জায়গা, মানে অল্প ছোট অংশ, যেটা পড়লে আমরা যার সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পারি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের প্রথম যে জিনিসটা করা উচিত সেটা হলো বাংলা ছন্দের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে জানা উচিত। প্রথমত যেটা জানা দরকার সেটা হলো ছন্দ কাকে বলে। ছন্দ কি? ছন্দ হচ্ছে শ্রুতিমধুর শব্দবোধের একটা বিন্যাস, যা আমাদের কানে একটা ধ্বনি সাম্য বা ধ্বনি সুষমা সৃষ্টি করে এবং তার পাশাপাশি আমাদের চিত্তে রসবোধ জাগায়। এটা হলো ছন্দ। এই ছন্দের উদ্ভব, ছন্দবোধ বা এই ছন্দের উদ্ভব বাংলা ছন্দের একদিনে হয়নি, দীর্ঘকাল ধরে, দীর্ঘ সময় ধরে হয়েছে এবং সেই কাল, বাংলা ভাষার উৎপত্তি কাল থেকেই বাংলা ছন্দের যে উদ্ভব ক্রমবিকাশ, সেই অংশটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এরপর যেটা আছে সেটা হলো বাংলা ছন্দের রীতি ও রূপ বৈচিত্র্য। বাংলা ছন্দের রীতি বা রূপ বৈচিত্র্য, এই ছন্দ রীতি অর্থাৎ আমাদের যে বাংলা ছন্দের তিনটি রীতি আছে, দলবৃত্ত, কলাবৃত্ত এবং মাত্রাবৃত্ত, এই তিনটে রীতি এবং তার রূপ বৈচিত্র্য সম্পর্কে আমরা জানি। এই অংশটা আমাদের একেবারে অজানা নয়, আমরা জানি। কিন্তু সেই জানাটা আরো একবার নতুন করে নিজেকে প্রস্তুত করে নিতে হবে, আরো একবার নতুন করে নিজেকে আপডেট করে নিতে হবে। তাহলে আমরা ছন্দ রীতির যে অংশগুলো, সেই অংশগুলো সম্পর্কে আমাদের কোনো রকম ভাবে কোনো অসুবিধে হবে না। এই ছন্দ রীতির কথা বলতে গিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ছন্দতাত্ত্বিক বা ছন্দ নিয়ে যারা গবেষণা করেছেন তারা বিভিন্ন নাম ব্যবহার করেছেন। কেউ স্বরবৃত্ত, তাকে দলমাত্রিক বলেছেন, শ্বাসাঘাত প্রধান বলেছেন, কিংবা ছড়ার ছন্দ বলেছেন, কিংবা লৌকিক ছন্দ বলেছেন। কেউ বা আবার কলাবৃত্ত ছন্দকে অক্ষরবৃত্ত বা অন্যান্য নামে ডেকেছেন। তো এই নাম এবং ছন্দতাত্ত্বিকদের যে বা ছান্দসিকদের যে নাম, সে নামগুলোকে ধারাবাহিকভাবে আমাদের নোট করতে হবে। বারবার যেটা বলার, যে আমরা গবেষণা করার পূর্ব পাঠ হিসেবে আমাদের নেট, এই এনটিএ নেট বলি বা ইউজিসি নেট বলি, যাই বলি না কেন, সেটা হচ্ছে গবেষণার একটা প্রাক প্রস্তুতি পর্ব, যেখানে এই অংশটা আমরা কোয়ালিফাই করলে তবে আমরা গবেষণা করতে পারবো, তবে আমরা অধ্যাপনার জগতে প্রবেশ করার একটা
পর্ব এটা। সুতরাং এই জায়গাটাতে আমাদের এই জিনিসগুলো সম্পর্কে খুব স্পষ্ট, স্বচ্ছ ধারণা যেমন থাকতে হবে, তেমনি তার একটি লিপিবদ্ধ ভাবে বা ধারাবাহিকভাবে এটাকে নোট রাখা দরকার। কারণ এখন আর সেই দিন নেই যেখানে দীর্ঘ পাতার পর পাতা আলোচনা করতে হবে, তারপর সেখানে সেটা লিখে দিয়ে আসতে হবে। এখন অবজেক্টিভ টাইপ প্রশ্ন এবং প্রশ্নের ধরন বা প্রশ্নের প্যাটার্ন অনেক বদলেছে। সেই বদলের মধ্য দিয়ে আমরা দেখব যে এই কিওয়ার্ড বা কি নোট গুলোকে আমাদের সবসময় লিপিবদ্ধ করে রাখতে হবে। এবং শুধু তাই নয়, এটাকে লিপিবদ্ধ করে খাতায় রেখে দিলাম এমন নয়। সেটা আমাদের সময়, অর্থাৎ আমাদের আমাদের জীবনযাপনের সঙ্গে এটাকে মিলিয়ে নিতে হবে। আমাদের যখন অবসরে কিংবা অন্য কোনো সময় আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে বা এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব বা আমাদের আলোচনার মধ্যে থাকবো। সবসময় একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে হবে যে আমি নেট পরীক্ষার্থী, আমার নেট পড়তে হবে এবং নেট পড়াটা একটা ধারাবাহিক পদ্ধতি বা নিরবিচ্ছিন্ন পদ্ধতি, যেখানে নিরবিচ্ছিন্নভাবে পড়াশোনা করলে অবশ্যই আমরা নেট পাবো। তো সেক্ষেত্রে আমরা এই অংশটা তো দেখবই। আহ, তো যেটা বলছিলাম যে বাংলা ছন্দের রূপ রীতি বা ছন্দ রূপ বৈচিত্র্য, সেখানে আমরা এইভাবে আমরা যুক্ত হব। তার পাশাপাশি আর যেটা করব সেটা হলো বাংলা ছন্দের পরিভাষা পরিচয়। সেখানে দল, কলা, মাত্রা, পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব, জ্যোতি, পংক্তি, স্তবক, এই যে অংশগুলো আছে, এই অংশগুলোর যে পাঠ, অর্থাৎ পর্বের মাত্রা, মানে পর্বকে কিভাবে চিহ্নিত করা হয়, মাত্রাকে কি চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়, পর্বাঙ্গকে কোন চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়, সেগুলো আমাদের দেখতে হবে। সেই অংশগুলো অতিপর্ব কোন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, পর্বজ্যোতি, এই অংশগুলোকে আমাদেরকে খাতায় লিখে লিখে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন প্রত্যেকবারই আসে এবং প্রত্যেকবারই এই কনফিউশনটা থেকে যায় যে কোনটা অতি পর্বের চিহ্ন আর কোনটা পর্বাঙ্গের চিহ্ন, কিংবা কোনটা হর্ষজ্যোতির চিহ্ন, কিংবা কোনটা লঘু জ্যোতির চিহ্ন। এই নিয়ে কিন্তু আমাদের বারবার কনফিউশন হয় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেই অংশটা আমরা দেখব। তার পাশাপাশি আরেকটি বিষয় দেখব, সেটা হলো যে ছন্দ চর্চার ইতিহাস। ছন্দ চর্চার ইতিহাসের কথা বলতে গিয়ে আমাদের বারবার আমরা দেখি যে ছন্দ চর্চার ইতিহাসের জন্য আমরা কোন বই পড়ব, এবং আমরা অনেক সময় দেখি যে এই বইগুলো আমাদের বিভিন্ন সময়ে আমরা হাতের কাছে পাই না। তো আমরা আমি একটা বইয়েরই নাম সাজেস্ট করব। সেই বইটি হলো বাংলা ছন্দ শিল্প প্রসঙ্গ অনুষঙ্গ। বাংলা ছন্দ শিল্প প্রসঙ্গ অনুষঙ্গ, এই বইটি অপূর্ব কোলের লেখা বই। তিনি এই বিষয় নিয়ে গবেষণা করেছেন, সেটা আহ পরের কথা। এখানে তিনি এই ছান্দসিক রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, মহিতলাল মজুমদার, প্রবোধচন্দ্র সেন, অমূল্যধন মুখোপাধ্যায় ও তারাপদ ভট্টাচার্য, তাদের ছন্দ নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা বা তাদের
ছন্দ নিয়ে যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনা এই অংশে খুব বিস্তৃতভাবে আলোচনা করেছেন। এই আলোচনার পর কিন্তু আরো কয়েকটি বিষয় আমাদের থেকে যায়। সেই বিষয়টি হলো যে এর বাইরেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো কি, বা সেই প্রশ্নগুলো আমরা অনেক সময় উত্তর দিতে পারি না। তো সেই প্রশ্নগুলোর মধ্যে আমাদের যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো হলো যে এই প্রবোধচন্দ্র সেন কিংবা রবীন্দ্রনাথ কিংবা মহিতলাল মজুমদার কিংবা সত্যেন্দ্রনাথ দত্ত অথবা অমূল্যধন মুখোপাধ্যায়, তাদের যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে প্রশ্ন আসে। এই বইগুলো আমরা দেখি না, বা আমরা কোনোভাবে আমাদের সম্ভব হয় না দেখা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বাংলা ছন্দ চর্চার ইতিহাসের যে বইগুলো, সেই বইগুলো যেমন রবীন্দ্রনাথের ছন্দ বলে একটি গ্রন্থ আছে, এবং ছন্দ নিয়ে তার যে বিভিন্ন সময়ে যে প্রবন্ধগুলো আছে, সে প্রবন্ধগুলো আহ একবার যদি আমরা দেখি, তাহলে রবীন্দ্রনাথ বিষয়ক ছন্দ নিয়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা কোনোভাবেই আহ এগিয়ে মানে ভুল করব না, বা আমাদের কোনো রকম ভুল হবে না। ঠিক তেমনি ভাবে আমরা সত্যেন্দ্রনাথের ছন্দ সরস্বতী বলে একটি বই আছে। সেই বইটার যদি ভূমিকা এবং সূচিপত্রটা দেখি, তাহলে কিন্তু আমরা তার এখান থেকে যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নের উত্তর দিতে পারবো। এখন প্রশ্ন হতে পারে যে এই বইগুলো কোথায় পাবো? এই বইগুলো পাওয়া যায়, এই বইগুলো আর্কাইভসে আছে, এবং এই বইগুলোর পিডিএফ পাওয়া যায়। বইগুলো কিনতে যেমন পাওয়া যায়, তেমনি পিডিএফও পাওয়া যায়। ফলে যিনি বা আহ, যার কাছে আপনারা পড়বেন, তিনি কিন্তু এই বিষয়ে আপনাদের গাইড করবেন, বা আপনারাও বলবেন যে এই অংশগুলো আমাদের দরকার, বা আমরা এই অংশগুলো দেখতে চাই। এই অংশগুলোর ক্ষেত্রে আমাদের ভীষণভাবে জরুরি জানাটা। তো সেটা একটা বিষয়। মহিতলাল মজুমদারের বাংলা কবিতার ছন্দ বলে একটি গ্রন্থ ছিল বা বই, সেই বইটিও পাওয়া যায়, এবং এই বইটি যদি আমরা একটু উল্টে পাল্টে দেখি, তাহলে আমাদের উত্তর দিতে কিন্তু কোনো রকম অসুবিধে হয় না বা হবে না। প্রবোধচন্দ্র সেনের অবশ্য বেশ কিছু বই আছে। সেই বইগুলোর মধ্যে আমরা দেখি যে বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান বলে একটি পুস্তিকা আছে, এবং সেটি পরবর্তীকালে নাম বদলে বাংলা ছন্দের রূপকার রবীন্দ্রনাথ এই নামেই প্রকাশিত হয়েছে। দ্বিতীয় বইটি ছন্দ গুরু রবীন্দ্রনাথ, এটি বিশ্বভারতী থেকে প্রকাশিত। এবার দেখুন, এই বইগুলো কিন্তু প্রত্যেকটাই পাওয়া যায়, এবং এর বইটা উল্টে পাল্টে দেখলেই আমরা তার উত্তর করতে পারবো। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যারা আহ, দেখবেন বা যারা ফলো করবেন, দেখবেন যে এখানে প্রত্যেকটি বই থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, আমরা এটা বলি যে নেটের ধরন বা নেটের প্রশ্ন পদ্ধতি বদলেছে, কিন্তু সেই বদলানোর মধ্য দিয়ে কোথা থেকে প্রশ্ন আসছে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই বইগুলো থেকেই প্রশ্ন আসছে, এবং কিছু ছন্দ নির্ণয় করার জন্য প্রশ্ন আসছে, কিছু ছন্দ পদ্ধতি বা ছন্দের যে আহ রীতি পদ্ধতি, সেখানে বা পরিভাষা, সেই পরিভাষার চিহ্নগুলো থেকে প্রশ্ন আসছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই বইগুলো
যদি উল্টে পাল্টে একটু দেখা যায়, অর্থাৎ তার ভূমিকা অংশ কিংবা সূচিপত্র, ভূমিকা অংশ, সূচিপত্র, একটু পরিশিষ্ট অংশ একটু উল্টে দেখলেই আমাদের উত্তর দিতে অসুবিধা হয় না। এবং শুধু তাই নয়, এগুলো দেখার সময় আমাদের বেশ কিছু কি নোট বা বেশ কিছু জিনিস বা বেশ কিছু শব্দ বন্ধ বা শব্দ লিখে রাখতে হবে, যেগুলো আমাদের পরীক্ষাতে সেইগুলোই আসে বা সেই রকমের আসে। তার পাশাপাশি আরেকটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এনটিএ যবে থেকে নেট কন্ডাক্ট করতে শুরু করেছে, এনটিএ যবে থেকে নেট কন্ডাক্ট করছে, সেই সময় থেকে যদি তোমরা প্রশ্নগুলো দেখো, মানে আপনারা যদি প্রশ্নগুলো দেখেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিছু কি নোটের উপর প্রশ্নগুলো তৈরি হয়েছে। সুতরাং আমাদের এই কি নোটগুলো আমরা খুব সচেতনভাবে আমরা খাতায় বা আমাদের নোটবুকে লিখে রাখবো। যাই হোক, এর পরের যে বিষয়টা সেটা হলো ছন্দ পরিক্রমা। এটা 1965 সালে প্রকাশিত, প্রবোধচন্দ্র সেনের। জিজ্ঞাসা থেকে বেরিয়েছিল। এর আখ্যানপত্র, ভূমিকা, সূচিপত্র এবং প্রথম ও দ্বিতীয় সংস্করণের যদি ভূমিকা আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের কোথাও অসুবিধা হবে না। ছন্দ জিজ্ঞাসা 1974 সালে প্রবোধচন্দ্র সেনের অপর একটি বই, 1974 সালে জিজ্ঞাসা থেকে প্রকাশিত। ছন্দ, বাংলা ছন্দ মীমাংসা বলে একটি গ্রন্থ বা একটি বই বেরিয়েছিল প্রবোধচন্দ্র সেনের লেখা। বাংলা ছন্দ চিন্তার ক্রমবিকাশ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বই। যে বইটা আমাদের যে ছন্দ নিয়ে আলোচনা প্রথম যে পর্বটা আছে, আমরা বলছিলাম যে বাংলা ছন্দের উদ্ভব ক্রমবিকাশ, আমরা কোন বই পড়ব সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু এখানে আমাদের প্রবোধচন্দ্র সেনের এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমরা এই অংশটা থেকে আমাদের ছন্দ চিন্তার যে ক্রমবিকাশ, তিনি 1500 থেকে 1800 শতক পর্যন্ত এই পর্বটাকে ধরেছেন। বইটা হয়তো কিনতে পাওয়া যায় না, কিন্তু বইটা আর্কাইভসে আছে। আপনারা যারা আহ, পড়বেন, একবার একটু বাংলা নাম দিয়ে, প্রবোধচন্দ্র সেনের নাম দিয়ে সার্চ করলে বইটার পিডিএফ পেয়ে যাবে। ছন্দ সোপান, ছন্দ সোপান 1980 সালে লেখা। বাংলা ছন্দ সাহিত্য 1980, এবং বাংলা ছন্দের রূপকার রবীন্দ্রনাথ, নতুন ছন্দ পরিক্রমা, এ বইটার কথা আমরা সকলেই জানি। বাংলা ছন্দ শিল্প, ছন্দ চিন্তার অগ্রগতি, এই সমস্ত বই বা এই সমস্ত ছন্দ বিষয়ক যে আলোচনা ছান্দসিকদের, এই বইগুলো এবং এই আলোচনা, মানে এই তাদের যে প্রবন্ধ বিভিন্ন সময়ে ভারতী, বঙ্গবাণী, জিজ্ঞাসা কিংবা তাদেরকে নিয়ে শনিবারের চিঠিতে যে সমালোচনা হয়েছে, সেগুলোকে যদি আমরা পড়ি, তাহলে আমাদের উত্তর দিতে কোথাও অসুবিধে হবে না। এরপর আর একটা বিষয় সেটা বলার, যে আমরা যখন ছন্দ পড়ব বা ছন্দ যখন প্র্যাকটিস করব, তখন আমাদের খুব জরুরি একটা বিষয় জেনে রাখা ভালো। সেটা হলো যে আমাদের মধ্যে ছন্দ বোধ তৈরি করতে হবে। সেই ছন্দ বোধ তৈরি করলে আমাদের কোথাও কিন্তু অসুবিধে হবে না, যে আমরা
আমাদের ছন্দ নির্ণয় করতে গিয়ে আমরা কোনো অসুবিধের সম্মুখীন হব না বা আমাদের অসুবিধে হবে না। এখানে আমাদের ছন্দবোধ তৈরি করতে হবে। ছন্দবোধটা কিভাবে তৈরি করতে হবে? সেটা একদিনে তৈরি হবে না। দীর্ঘ, অর্থাৎ আমরা যে সময়টা নেট পড়ব, আমরা প্রত্যেক দিন একটা খুব অল্প সময়, আধ ঘন্টা, আমরা ছন্দ নিয়ে প্র্যাকটিস করতে শুরু করব। অর্থাৎ ছন্দ স্ক্যান। সেই আধ ঘন্টা সময়টা যদি আমরা ছন্দ নিয়ে আলোচনা, মানে ছন্দ স্ক্যান করি প্রত্যেক দিন, তাহলে কিন্তু আমাদের কোথাও আর অসুবিধা হবে না যে আমরা ছন্দ নিয়ে আমাদের কোনো স্ক্যান করতে আমাদের অসুবিধে হবে। যেমন আমরা অনেকেই কবিতা পড়ি, কিন্তু আমরা কবিতা পড়ার যে যথাযথ পদ্ধতি, ভাবমাধুর্য, সেটা বজায় রেখে আমরা কবিতা পড়ি না। আমরা কবিতা পড়ি বা পড়ার চেষ্টা করি গদ্যের মতো করে। আসলে এটা অবশ্য আমাদের দোষ নয়। আমরা গদ্যটা পড়তে পড়তে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি, বা আমাদের প্রাত্যহিক জীবনে গদ্যের এতটাই প্রচলন, সে কারণে আমাদের কবিতা পড়ার অভ্যাস বা কবিতা শোনার অভ্যাস, এটা আমরা হারিয়ে ফেলেছি। এই শোনা বা এই কবিতা পড়া, এই পড়া এবং শোনা, এই দুটোর অভ্যাস গড়ে তুলতে হবে। সেটা খুব অল্প সময়, দিনের একটা সময়, ছোট্ট একটি সময়, আধ ঘন্টা যদি আমরা এই অভ্যাসটা গড়ে তুলি, তাহলে আমাদের ছন্দ স্ক্যান করতে বা ছন্দের যে পর্ব নির্ণয় করতে আমাদের অসুবিধে হবে না। ছন্দের পর্ব নির্ণয় করার পর আমরা মাত্রা নির্ণয় করতে পারবো, এবং মাত্রা নির্ণয় করার সঙ্গে সঙ্গে আমরা তার কি ছন্দ, এটা আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং এই যে জায়গাটা, সেই জায়গাটা আমাদেরকে খুব স্পষ্ট করে নিতে হবে। এই জায়গাটা যদি আমরা স্পষ্ট করি না নিই, মানে আমরা যদি মনে করি যে না আমরা তো ঠিক আছে, ওটা পেরে যাব, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, এরকম যদি আমরা মনে করে থাকি, তাহলে কিন্তু খুব সমস্যার সম্মুখীন আমরা হব। একটা ছন্দ আমরা বিশেষ করে আমাদের যেটি স্বরবৃত্ত ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ বা ছড়ার ছন্দ, সেটা আমরা পড়লে বুঝতে পারি, খুব দ্রুত লয়ে পড়ি। এবং আমাদের যেটি অক্ষরবৃত্ত ছন্দ, অর্থাৎ যেটি ৮/৬ অর্থাৎ পয়ার ছন্দ, সেটাও আমরা বুঝতে পারি দুলে দুলে পড়লে। কিন্তু সব থেকে যেটা বিষয়, সেটা হচ্ছে কলাবৃত্ত ছন্দ। কলাবৃত্ত ছন্দের কোন অংশটা কিভাবে, কত মাত্রা হবে, এই অংশটা কিন্তু আমরা যদি না যথাযথভাবে পড়ি বা যথাযথভাবে পাঠ করি বা সেই বোধটা না গড়ে তুলি, তাহলে কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো না। মানে আমরা যদি মনে করি যে এত কিছু তো পড়ে নিয়েছি, স্ক্যানটা আমরা করে নিতে পারবো, তাহলে কিন্তু কখনোই হবে না। একটা ছন্দের একটা উদাহরণ দিই। যেমন একটা কলাবৃত্ত ছন্দ: চাঁদের আলোয় চাঁচর বালির চড়া, এখানে কখনো বাসর হয় না গড়া, মৃগতীষিকা দূর দিগন্তে ডাকি, আত্মহুতি কি চিরকাল থাকে বাকি। এই যে এই যে পাঠ, এই যে কবিতার পাঠ বা কবিতা পাঠ করা, সেই পাঠ করাটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। আমাদের ব্যর্থতা এখানেই যে আমরা কবিতা পাঠ কোনোদিন শিখিনি, বা আমরা কবিতা পাঠ করা আমাদের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়নি। এখন অবশ্য অনেকেই বাচিক শিল্পী হন বা অনেকেই বাচিক শিল্পকে বেছে নিয়েছেন, কিন্তু কবিতা পাঠ করাটা
একটা জরুরি বিষয়, এবং এই পাঠ, বিশেষ করে বাঙালির কবিতা পাঠ নিয়ে একটা ফ্যাসিনেশন চিরকালই ছিল এবং আছে, কিন্তু আমরা সেই পাঠটা খুব অবসরে হয়তো আহ কোনো অনুষ্ঠানে কিংবা কোনো আহ বন্ধুদের আসরে এখানে পাঠ করে থাকি, কিন্তু তার বাইরে কবিতা পাঠ ভালোবেসে কখনোই হয়তো আমরা কেউ কেউ করে থাকি আর কেউ কেউ করি না। তো সেই জায়গা থেকে আমাদের কবিতা পাঠ করাটা খুব জরুরি, এবং তার থেকে আমাদের ছন্দবোধটা তৈরি করতে হবে। এবং প্রতিনিয়ত আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে প্রতিনিয়ত ছন্দ প্র্যাকটিস। আমি দিনের একটা সময় নেট পরীক্ষা যারা দেবেন বা যারা দেবেন বলে ভাবছেন বা যারা দিতে চলেছেন, প্রত্যেককেই বলছি, দিনের একটা সময়, খুব অল্প সময়, আধ ঘন্টা আপনি ছন্দ প্র্যাকটিস করুন, কবিতা পাঠ করুন, ছন্দ নিয়ে পড়াশুনো করুন। দেখবেন এই ইউনিট থেকে আপনার 10টা প্রশ্ন হয়, তার মধ্যে 5টা, যদি লজিক্যালি হিসাবে বলি, 5টা প্রশ্ন ছন্দ থেকে হয়। 5টি প্রশ্নের আপনি যথাযথ উত্তর দিয়ে আসতে পারবেন। এবং আরেকটা বিষয় যেটা করতে হবে, সেটা হলো যে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র, অর্থাৎ 2019 থেকে 2024 পর্যন্ত, এই প্রশ্নপত্রগুলো 24শে ডিসেম্বর পর্যন্ত দেখুন, স্টাডি করুন ভালো করে, যে কি ধরনের প্রশ্ন আসছে। বিশেষ করে 2022 থেকে 2024-এর ডিসেম্বর, এই পর্বে কিন্তু প্রশ্নের ধরন বদলাচ্ছে। প্রশ্ন শুধুমাত্র আহ কয়েকটা বিষয় পড়লেই প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে এমন নয়, সেখানে কিন্তু কতগুলো বিষয়ের উপর ভিত্তি করেই প্রশ্ন হচ্ছে। বিষয়ের ঠিক গভীরে নয়, আবার বিষয়ের ঠিক ওপরে নয়, একটা মধ্যবর্তী পর্যায়ে প্রশ্ন হচ্ছে। যে প্রশ্নটার মধ্য মধ্যে মানে যে প্রশ্নটা সঠিক উত্তর দিতে গেলে আমাদেরকে যেমন ভাবে টেক্সট গুলোকে একবার চোখ বোলাতে হবে, অর্থাৎ এই ছান্দসিকদের ছন্দ নিয়ে যে আলোচনা, সেগুলোকে নিয়ে যেমন আমাদের লক্ষ্য রাখতে হবে, তেমনি ছন্দের যে পরিভাষা, সেই পরিভাষার জায়গাতে আমাদের সেই অংশটাকে আমাদের দেখতে হবে। বিশেষ করে পরিভাষার যে চিহ্ন, সেই চিহ্নগুলোকে লক্ষ্য রাখতে হবে। এই চিহ্নগুলোই হচ্ছে এখান থেকে প্রত্যেকবারই আমি লক্ষ্য করেছি যে প্রত্যেকবারই অন্তত পক্ষে 2টো প্রশ্ন থাকে কমপক্ষে। সুতরাং এই জায়গাটা তো অবশ্যই দেখতে হবে। তার পাশাপাশি আমাদের ছন্দ স্ক্যান করতে হবে। এই সমস্ত প্রক্রিয়াটার জন্য এই ইউনিটটাতে আপনি বা আপনারা আধ ঘন্টা ব্যয় করুন, প্রত্যেক দিন আধ ঘন্টা। দেখবেন যে এই ইউনিট থেকে 5টা প্রশ্ন আপনি অবশ্যই তার সঠিক উত্তর দিতে পারবেন। আর আরেকটা যেটা বললাম, সেটা হলো যে ছন্দের প্রথম যেটা ছন্দের উদ্ভব ক্রমবিকাশ, তার জন্য আপনারা বাংলা ছন্দ চিন্তার ক্রমবিকাশ এই বইটা পড়ুন। এছাড়া আপনারা আর কি কি বই পড়বেন, একটা তো বললাম বাংলা ছন্দের শিল্পরূপ, প্রসঙ্গ, অনুষঙ্গ, অপূর্ব কোলে। আরেকটি বললাম ছন্দ চিন্তার ক্রমবিকাশ, প্রবোধচন্দ্র সেন। এছাড়া আরো ছন্দের অনেক বই আছে, যেমন নতুন ছন্দ পরিক্রমা, প্রবোধচন্দ্র সেনের বই। এই বইটি পড়ুন ছন্দের পরিভাষা জানার জন্য। এছাড়া পড়ুন বাংলা ছন্দ বিবর্তনের ধারা, নীলরতন সেন। বাংলা ছন্দ বিবর্তনের ধারা, নীলরতন সেন। এছাড়া বাংলা কবিতার ছন্দ, বাংলা কবিতার ছন্দ, অমল পাল। এই বইটাতে
একটা বিশেষত্ব আছে এখানে। অমল পাল তিনি বাংলা ছন্দের, বিশেষ করে সংস্কৃত ছন্দের যে ধারাটা, সেই ধারাটা তিনি এখানে উপস্থাপন করেছেন তার পরিশিষ্ট, এই বইটার পরিশিষ্ট অংশে। এই বইগুলো পড়ুন, এবং তার পাশাপাশি বললাম যে ছান্দসিকদের লেখা ছন্দ বিষয়ক যে বইগুলো, সেই বইগুলোর ভূমিকা অংশ, সূচিপত্র, সংস্করণ অংশ, এই অংশগুলোকে পড়ুন। পড়লে এখান থেকে আপনাদের এই 5টি প্রশ্নের উত্তর দিতে কোনো রকম অসুবিধে হবে না, এবং তার জন্য আপনাদের দীর্ঘ সময় ব্যয় করতে হবে না। প্রত্যেক দিন আধ ঘন্টা করে সময় বার করে পড়ুন, দেখবেন এখান থেকে উত্তর দিতে পারবেন, এবং যথাযথভাবে 5টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই হলো আমার মোট আলোচনা। আমি প্রথমেই বলেছি যে আমি কোনো তাত্ত্বিক আলোচনা বা দীর্ঘ আলোচনা করব না। আমি একটা পদ্ধতি বা ওয়ে আউট বলে দেওয়ার জন্য এসেছি, যে কিভাবে ছন্দ পড়লে আমরা উত্তর দিতে পারবো বা ছন্দের যথাযথ উত্তর দিতে পারবো, সেই নিয়ে আমার এই ছোট্ট আলোচনাটি ছিল। ধন্যবাদ শিক্ষা সংস্থান পরিবারের সমস্ত বন্ধুদের, এবং যারা আপনারা শুনছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। ধন্যবাদ সুভাষিস বাবুকে, ডক্টর সুভাষিস গায়েন। খুব অল্প সময়ে বাংলা ছন্দ কিভাবে প্রত্যেকে ঘরে বসে প্র্যাকটিস করতে পারবে, এবং বাংলা ছন্দ চর্চা করার জন্য, অনুশীলন করার জন্য কোন কোন বই ফলো করলে অনায়াসে তা সহজভাবে সম্ভব, এবং ইউজিসি নেট জেআরএফ যাদের স্বপ্ন বিষয় বাংলা, ভবিষ্যতের অধ্যাপক অধ্যাপিকা হওয়ার স্বপ্নে যারা মশগুল, তারা কিভাবে পড়াশোনা করলে, কিভাবে টার্গেট করলে তাদের লক্ষ্য পূরণ অবশ্যম্ভাব্য হতে পারে, তারই বিষয় নিয়ে কিন্তু ডক্টর গায়েন আজ আলোচনা করলেন। তাই শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে ডক্টর গায়েন এবং আজকে উপস্থিত সকল শিক্ষার্থী, অগ্রজ আমার কনিষ্ঠ এবং শিক্ষাবন্ধু, অধ্যাপক অধ্যাপিকা প্রত্যেকে জানাই শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকবেন। স্যার, নতুন অজিত স্যার একটু বলার আছে। হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি এই যে আলোচনাটা করলাম, যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন বা কারোর কোনো জিজ্ঞাসা থাকে তারা করতে পারেন, আমি তার উত্তর দেব। যদি আপনাদের কারোর কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে, অবশ্যই জানাতে পারেন। এটাই বলার ছিল স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। স্যার আমার আছে। বলুন স্যার আমার আছে। বলুন। গুলোর কথা বলেছেন, তার মধ্যে দুটো বই আছে, একটা হচ্ছে অপূর্ব কোলে আর আরেকটা হচ্ছে আপনার ওই প্রবোধচন্দ্র সেনের বইটা। তো আমি না ঠিক বুঝতে পারছি না ছন্দের ইতিহাসটা আমি কোথা থেকে পড়বো। আপনার কথাগুলো খুব কেটে কেটে আসলো, আমরা বুঝতে পারলাম না। এইটুকু বুঝতে পারলাম যে আপনি ছন্দ চর্চার যে ইতিহাস, সেটা কোথা থেকে পড়বেন, এটাই বলতে চেয়েছেন তো? অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ, হ্যাঁ স্যার, সত্যেন্দ্রনাথ। আসলে আমি তো আউট অফ স্টেশন আছি, আমার এখানে নেটটা ঠিকঠাক চলছে না। তো আমি গ্রুপে স্যার হ্যাঁ, লিখে এবার শোনা বইগুলো যাচ্ছে আপনার ছবি তুলে কথাগুলো। পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, আমি একটু আউট অফ হ্যাঁ, স্টেশন আছি, ওই যেটা জন্য ইয়ে করতে বলছিলাম, পারছি না। আচ্ছা আপনি শুনে নিন একটু, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। সেটা হলো যে আপনি যে ছন্দের বইগুলোর কথা বললেন, মানে ছন্দ চর্চার ইতিহাস, অর্থাৎ যেখানে রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, প্রবোধচন্দ্র সেন, কিংবা মহিতলাল মজুমদার, তারাপদ ভট্টাচার্য, এদের যে ছন্দ চর্চার, মানে ছন্দ নিয়ে যে গবেষণার ইতিহাস, সেটা নিয়ে আপনি পড়ার জন্য আমি বলেছিলাম যে অপূর্ব কোলের বই,
বাংলা ছন্দ শিল্প প্রসঙ্গ অনুষঙ্গ, এই বইটার শেষ অংশে কিন্তু এই ছন্দ চর্চার যে ইতিহাস, সেই ইতিহাসের অংশটা আলোচনা করা আছে। আর আরেকটা বলেছিলাম যে বাংলা ছন্দের উদ্ভব ক্রমবিকাশ, এখানে বাংলা ছন্দ চিন্তার ক্রমবিকাশ প্রবোধচন্দ্র সেনের বই, এই বইটা পড়তে বলেছিলাম। এই দুটো বই পড়তে বলেছি। এছাড়া বলেছিলাম যে ছান্দসিকদের আলোচনায় যখন তাদের যে ইতিহাসটা পড়ার সময় তাদের বিভিন্ন বই, তাদের লেখা বই এবং প্রবন্ধের কথা আমরা পাবো, সেই প্রবন্ধ বা বইগুলো আমরা পিডিএফ পাবো, ইন্টারনেট আর্কাইভসে আছে, যা আপনারা যাদের কাছে পড়বেন বা যাদের কাছ থেকে গাইড নেবেন সেখানে তিনি সেগুলো দিয়ে দেবেন, বা তাদেরকে বলবেন যে এই অংশগুলোকে দিন, আমরা দেখতে চাই। তাহলে আপনারা এই অংশগুলো পাঠ করলে বা এই অংশগুলো পড়লে আপনাদের কোথাও উত্তর করতে অসুবিধা হবে না, এটাই বলেছিলাম। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। না স্যার, আর কারো কোনো রেসপন্স দেখছি না। তাহলে আমরা আজকে এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ আর একবার শিক্ষা সংস্থান বেলঘরিয়া পরিবারের পক্ষ থেকে সকলকেই।